আসসালামু আলাইকুম। তা আজকে আমার সম্প্রতি যে বইগুলা পড়ছি এবং যে গল্পগুলা পড়ছি সেগুলোর উপর একটা রিডিং আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা বানালাম। আর এই ভিডিওতে দেখাবো যে আমি কোন কোন বইগুলা পড়ছি। এখন এখানে এই যে চারটা, এই যে প্রথম যে বইটা দেখাবো সেটা হচ্ছে যে, তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে দিই, বাইরে বৃষ্টি হচ্ছে, আশেপাশে একটু হইচই হতে পারে, তো একটু আওয়াজটা আসছে কিনা ক্লিয়ারভাবে জানি না, তবে চেষ্টা করব বাইরের আওয়াজটা একটু কমিয়ে রাখতে। আমি দরজা জানালা বন্ধ করে আসলে এই কাজটা করতেছি, এখন দিনের আলোতে করতেছি কারণ কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে কারেন্ট চলে যাচ্ছে। তো প্রথম বইটা হচ্ছে অয়ন জিমি ভলিউম 4, অর্থাৎ তিনটা বই একসাথে এখানে। একটা হচ্ছে হারানো সূচক, মাঞ্চুরিয়ান মুখোশ, কিংবদন্তি। এই বইটার এখন আমি 3 নম্বর বইটা, যে গল্পটা বা উপন্যাসটা সেটাতে আছি। আর এটার লেখক হচ্ছে ইসমাইল আরমান। তো এটা অনেকটা কিশোর মুসা রবিনে রকিব হাসানের যে 3 গোয়েন্দা সিরিজ সেটার অনেকটা আদল। তো এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে অয়ন এবং জিমি, আর ওইখানে ছিল কিশোর মুসা এবং রবিন। তো ধরন, প্যাটার্ন, বর্ণনা এবং পরিবেশ সব কিছু একদম ওই থ্রিলার, কিশোর থ্রিলার যে বই সেটার মতোই। তো এটা পড়তে গিয়ে শুধু ক্যারেক্টার শুধু 2টা ভিন্ন পাওয়া যাচ্ছে, কিন্তু এছাড়া যারা 3 গোয়েন্দা পড়েছেন একই রকম অনুভূতি পাবেন। তবে তার যারা 3 গোয়েন্দা পড়তে পড়তে দেখা গেল একটা সময় বই শেষ হয়ে গিয়েছে, আর বই নাই বাজারে, তাহলে অয়ন জিমি দিয়ে শুরু করতে পারেন, আরও নতুন একটা থ্রিলারের স্বাদ নিতে পারবেন। পরবর্তী যে বইটা সেটা হচ্ছে যে থ্রিলার মেনিয়া। এটা একটা থ্রিলার গল্প সংকলন। তো এটার মধ্যে আমারও একটা গল্প আছে, তো পাশাপাশি অন্যদেরও গল্প আছে। তো সব মিলাই এইটা মোটা ডাউ সাইজের একটা বই। এটা খড়িয়া প্রকাশনী থেকে প্রকাশিত। তো এই বইটা আমি পড়ছি, তো প্রায় 100+ পৃষ্ঠা আমি বই এটা পড়ে ফেলেছি। আর একটু কমাই মানে অল্প অল্প করে পড়ছি যেন এটার মজাটা নিতে পারি, কারণ একটানা পড়ে ফেললে দেখা যায় যে অনেকগুলো গল্প মাথার উপর দিয়ে চলে যায়। তো একটু ধীরে ধীরে পড়ছি, তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় পড়ার বই, থ্রিলার বই। আর 3 নম্বর বইটা দেখানোর আগে আমি এটা একটু দেখাই। আমি এটা থেকে এই যে ঈদ সংখ্যা, প্রথম আলো, এটা থেকে একটা উপন্যাস পড়ছি। তো উপন্যাসটা বিশ্বযুদ্ধের আগের সময়ের বিদেশি এক কবি লেখকদের আড্ডা, আলোচনা এবং তাকে কেন্দ্র করেই এই উপন্যাসটা। তো এখনও তেমনটা পড়া হয়নি, কয়েক পাতা পড়েছি। তো পুরো গল্পটার আইডিয়াটা এখনও মাথায় আসে নাই, যার কারণে এটা নিয়ে আমি এত বিস্তারিত বলতে পারছি না। কিন্তু বাইরের অর্থাৎ বিশ্বের অন্যান্য যে বিখ্যাত লেখক তাদেরই 2-1জন লেখককে, কবিকে নিয়ে এবং প্রকাশককে নিয়ে এই ঘটনাটা, এবং এটা নাকি সত্য ঘটনা অবলম্বনে লেখা। তো যদি অর্ধেক পড়ে ফেলি বা পুরোটা পড়ে ফেলি তাহলে এটা নিয়ে আরও বিস্তারিত বলতে পারবো। আর সর্বশেষ যে বইটা, এটা খুবই ইন্টারেস্টিং, এবং যারা বই পড়ে এবং যারা বই পড়ে না সবারই আমার মনে হয় এটা কাজে লাগবে। সেটা হচ্ছে ইসলামী ব্যাংক ব্যবস্থার শুভঙ্করের ফাঁকি। এটা লিখেছেন মহেমিন পাটোয়ারি। এটা পরে আমার যে জানাটা হলো সেখান থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমার ইতিমধ্যে প্রায় 50-60 পৃষ্ঠা পড়া হয়ে গিয়েছে, আর এটার পৃষ্ঠা সংখ্যা টোটাল 94, অর্থাৎ টোটাল 94 পৃষ্ঠা আছে। আমার প্রায় 50 পৃষ্ঠার কাছাকাছি পড়া হয়ে গিয়েছে। তো এইটা পড়তে গিয়ে দেখা গেল যে এমন কিছু তথ্য পেলাম যেটা আমাদের ধারণার বাইরে। যেমন বাণিজ্যিক ব্যাংকগুলো যেভাবে সুদ নিয়ে ব্যবসা করে বা সুদের কারবার করে, ইসলামী ব্যাংকগুলো করে না। তো এটা আদৌ করে নাকি করে না, করলে কিভাবে করে, কিভাবে ওদের হিসাব নিকেশটা করে, সেটা অনেকটা সুদেরই মতো। এই বইটার যে 50% আমার পড়া হয়েছে সেটা আর কি বোঝা যাচ্ছে। অর্থাৎ ওরা শুধু নামটা ভিন্ন করে দিয়েছে। আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি যদি পতিতালয়ে যান তাহলে এটা কিন্তু একটা খারাপ জায়গা, তাহলে এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু অন্যায়, অনৈতিক, একটা অবৈধ একটা কাজ। কিন্তু ওরা কি করে, বিশ্বের এমনও দেশ আছে তারা কি করে, আপনি পতিতালয়ে যাবেন এবং সময়ও কাটাবেন কিন্তু হালালভাবে। কিভাবে ওরা কি করে, আগে ওই মেয়েটার সাথে এর একটা বিয়ে পড়িয়ে দেয়। বিয়ে হওয়ার পর তারপর সেখানে পতিতালয়ে যায়, সময় কাটায়, চলে আসে, কিন্তু 1 রাতের জন্য বিয়ে, অর্থাৎ এটা হালালভাবে ওরা পতিতালয়ে গেল। এটা হচ্ছে একটা ছোট্ট এক্সাম্পল। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, অনেক ঘটনা আছে, অনেক কিছু ব্যাখ্যা আছে। তা আরও বিস্তারিত পড়তেছি, জানবো,
এবং এটা হচ্ছে একটা নমুনা যে হালাল হারামকে কিভাবে হালালে রূপান্তর করে এই একটা কাজকে, তেমনি সুদকেও ইসলামী ব্যাংক ব্যবস্থার নিয়মের ফাঁদে ফেলে এটারে কিভাবে হালাল বলেছে সেটাই এই বইটাতে আছে। তো এই বইটা বের করেছেন ঐতিহ্য থেকে। তো দারুণ একটা বই, যদি এটা পড়েন তারা আমার মনে হয় ইসলামী ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আদৌ কোনো তফাৎ আছে না নাই, এবং ওরা জিনিসটা কিভাবে আমাদের জনগণকে উপস্থাপন করেছে, আদৌ এটা একটা ফাঁদ কিনা বা শুভঙ্করের ফাঁকি কিনা সেটা জানতে পারবেন এই বইটা থেকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।